আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। প্রিভিয়ার্স, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা ইএফটি ফর্মটা পূরণ করব। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও কিন্তু ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং কি বলা হয়েছে যে এই জন্য আইবাস প্লাস প্লাসের মাধ্যমে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি এর মাধ্যমে দেওয়া হবে। এবং এরই ধারাবাহিকতায় আগামী 31শে জানুয়ারি থেকে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন ভাতা দিয়ে অনলাইনে দাখিল এবং নিজ নিজ ব্যাংক হিসেবে ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। তো প্রিভিয়ার্স, এখন আমরা দেখব যে সেই ইএফটি ফর্ম এবং এটা কিভাবে পূরণ করতে হবে। এখন দেখুন, উপরে লেখা আছে সরকারি কর্মচারীর চাকুরি সংক্রান্ত তথ্যাদি অর্থাৎ কর্মচারী কর্তৃক পুরো নিয়ম। এটা হচ্ছে যে এটা পূরণ করবে নিজেই, অর্থাৎ আপনি আপনার ফর্মটি পূরণ করে দেবেন এবং অত্যন্ত নির্ভুলভাবে দিতে হবে, খুবই সাবধানতার সহিত এটা পূরণ করে দিতে হবে। তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখুন লেখা আছে বিদ্যালয়ের নাম, অর্থাৎ এখানে বিদ্যালয়ের নাম দিবেন এবং ক্লাস্টারের নাম। এরপর দেখুন ব্যক্তিগত তথ্যাদি অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন। এখানে নেম অফ এমপ্লয়ি ইন বাংলা, অর্থাৎ আপনি এখানে কর্মচারীর নাম বাংলায়, আপনি আপনার নামটি এখানে বাংলায় দেবেন। এরপরে দেখুন 1.2 এ লেখা আছে নেম অফ এমপ্লয়ি ইন ইংলিশ ক্যাপিটাল লেটার লিখতে হবে, অর্থাৎ এখানে আপনি ইংরেজিতে দিবেন এবং সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে দিতে হবে। এরপর দেখুন র্যাঙ্ক অর্থাৎ পদবি, আপনি যেই পদে আছেন সেইটা দেবেন। এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি হেড টিচার, আপনি যেটা সেটা দেবেন। এরপরে দেখুন জেন্ডার, অর্থাৎ আপনি কি পুরুষ নাকি মহিলা সেটা দেবেন। এরপরে দেখুন 1.4 এ লেখা আছে ন্যাশনাল আইডি নাম্বার, অর্থাৎ জাতীয় পরিচয় পত্র নম্বরটা আপনি এখানে দিবেন এবং খুব নির্ভুলভাবে সতর্কতার সহিত অবশ্যই দিবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা আপনি অবশ্যই দেবেন। এবং এবারও বলছি যে এই জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার এগুলো দেওয়ার সময় খুবই সাবধান, আপনার যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। এরপরে ফাদার্স নেম ইন বাংলা, অর্থাৎ বাংলাতে আপনার বাবার নাম দিতে হবে। এরপর হচ্ছে ফাদার্স নেম ইন ইংলিশ, পিতার নাম ক্যাপিটাল লেটার। এটি আমাদের যতগুলো নাম ইংরেজিতে হবে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে দেখুন 1.8 এ লেখা আছে মাদার্স নেম ইন বাংলা, অর্থাৎ মায়ের নাম এখানে বাংলায়। এরপরে মাদার্স নেম ইন ইংলিশ, অর্থাৎ এখানে ইংরেজিতে মাদার নেম লিখতে হবে, মায়ের নাম, এবং সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। এরপরে দেখুন 1.10 হচ্ছে ধর্ম অর্থাৎ রিলিজিয়ন, আমাদের ধর্ম, যার যে ধর্ম আপনি সেটা দিবেন। আপনি হিন্দু ধর্মের হলে আপনি হিন্দু ধর্ম লিখবেন, আপনি যদি মুসলমান হন তাহলে আপনি ইসলাম ধর্ম লিখবেন, এবং আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনি আপনার ধর্মের নাম লিখবেন, যেই ধর্ম সেটা লিখতে হবে। এরপর হচ্ছে 1.11 অর্থাৎ 1.11 দেখুন বৈবাহিক অবস্থা, ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি ম্যারিড দিবেন, অবিবাহিত হলে আনম্যারিড দিবেন, আপনার পজিশন অনুযায়ী আপনি এখানে দিবেন। এরপর দেখুন মোবাইল ফোন নাম্বার, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি ইউজ করেন, যেটাতে সবসময় আপনাকে পাওয়া যায়, সেই ফোন নাম্বারটি আপনি অবশ্যই এখানে দিবেন এবং যেটা অবশ্যই আপনার নামে রেজিস্ট্রেশনকৃত। ইমেইল নাম্বার বা ইমেইল ঠিকানা যদি থাকে, ইমেইল অ্যাড্রেস ইফ এনি, যদি আপনার ইমেইল অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখানে ইমেইল দিবেন। এরপর হচ্ছে ইটিআইএন নাম্বার যদি থাকে, ইটিআইএন নাম্বার বা টিন নাম্বার আপনার যেটা আছে সেটাই দিবেন। এখানে ইটিআইএন নাম্বার এবং টিআইএন নাম্বারের মধ্যে কোনো তফাৎ নেই, আপনার টিন নাম্বারটা আপনি এখানে অবশ্যই দিবেন। এরপর দেখুন 1.2 ফ্যামিলি ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনার পরিবারের তথ্য দিতে হবে। এখানে দেখুন 1.2.1 এ স্বামী স্ত্রী সম্পর্কিত তথ্যাদি, আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কিত, অর্থাৎ আপনার যদি আপনি পুরুষ যদি হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর এখানে নাম দিবেন এবং জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, এখানে নাম ইংরেজিতে এবং নাম হচ্ছে বাংলায়। এবং আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার স্বামীর নাম এখানে নাম্বার দিবেন, এনআইডি, এবং এখানে জন্ম তারিখ, এখানে তার নাম, এখানে তার নাম বাংলাতে, অর্থাৎ আপন স্বামী অথবা স্ত্রীর তথ্য এখানে দিতে হবে। এরপরে হচ্ছে 1.2.2 দেখুন সন্তান সম্পর্কিত তথ্যাদি, এখানে আপনাকে যেটা দিতে হবে সন্তান এর তথ্য, অর্থাৎ আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, দেখুন এখানে যদি আপনি ম্যারিড দিয়ে থাকেন তাহলে আপনাকে সন্তানের এইটা
দিতে হবে যদি আপনার সন্তান থেকে থাকে। আর আপনি যদি আনমেরিড হয়ে থাকেন তাহলে তো আপনি এই জায়গায় প্রযোজ্য নহে দিতে পারেন, এবং আপনার যদি কোনো সন্তান না থাকে তাহলে আপনি এখানে প্রযোজ্য নহে ক্লিক করতে পারেন। আর আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে অবশ্যই এখানে পরিচিতির ধরন দেখুন, এখানে টাইপ অফ আইডেন্টিফিকেশান, অর্থাৎ আপনি এনআইডি দিবেন। আপনার যদি সন্তান বড় হয়ে থাকে, তার যদি এনআইডি হয়ে থাকে, জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে জাতীয় পরিচয়পত্রে ক্লিক করবেন। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র যদি না হয়ে থাকে তাহলে আপনি বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এবং যেইটা ক্লিক করবেন জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধনে ক্লিক করার পর এখানে তার নাম্বারটা দেবেন, এবং এই জায়গায় দেখুন তার জন্ম তারিখটা এখানে দিতে হবে, এবং সেটা ছেলে কি মেয়ে সেটা আপনাকে এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে তার নাম, অর্থাৎ ইংরেজিতে নাম দিবেন, এবং এরপরে হচ্ছে বাংলায় নাম দিবেন। যদি আপনাদের একের অধিক সন্তান থাকে তাহলে আপনারা একের অধিক পূরণ করবেন, আর যদি সন্তান না থাকে তাহলে তো প্রযোজ্য নয়। এরপরে যেটা সেটা হচ্ছে 1.2.3 প্রতিবন্ধী সন্তান সম্পর্কিত তথ্যাদি যদি থাকে। যদি আপনাদের প্রতিবন্ধী কোনো একটা সন্তান থেকে থাকে তাহলে অবশ্যই আপনার তার তথ্য এখানে দেবেন, আর যদি না থাকে তাহলে প্রযোজ্য নহে দেবেন। এবং এখানে দেখুন প্রতিবন্ধীদের পরিচিতি নম্বর, আপনার যদি কোনো একটা ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হয়ে থাকে অবশ্যই তার প্রতিবন্ধীর একটা পরিচিত নম্বর থাকে, এবং সেই নম্বরটা আপনি এখানে দেবেন। এরপর হচ্ছে তার জন্ম তারিখ, সম্পর্ক, আপনার কি ছেলে না মেয়ে সেটা দেবেন। এরপরে নাম ইংরেজিতে এবং বাংলায়। এরপর দেখুন 1.3 ব্যাংক রিলেটেড ইনফরমেশান, এটা হচ্ছে ব্যাংক রিলেটেড, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে সেইটার তথ্য এখানে দিতে হবে। ব্যাংক হিসাবের নাম ইংরেজি, অর্থাৎ আপনার নামটা আপনি এখানে ইংরেজিতে দিবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম, অর্থাৎ যার নামে আপনার নামে যে অ্যাকাউন্ট আছে সেইটা আপনি ইংরেজিতে দেবেন এখানে। হিসাব নম্বর, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ হিসাব নাম্বারটা এখানে দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা। এরপরে হচ্ছে ব্যাংক হিসাবের ধরন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, আপনি কোন ধরনের। আমাদের সাধারণত চাকরিজীবীদের যে হচ্ছে সেভিংস অর্থাৎ সঞ্চয়, আপনি এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে ব্যাংকের নাম, ব্যাংক নেম, আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আপনি সেটা দেবেন, হতে পারে অগ্রণী, সোনালী, আপনার যেইটা আছে আপনি সেইটা এখানে দেবেন। শাখার নাম এবং সেটা কোন ব্রাঞ্চ, কোন শাখা সেটা দেবেন, যার যেইটা শাখা আপনারা সেইটাই দেবেন। এরপর হচ্ছে ব্যাংক রাউটিং নাম্বার, ব্যাংক রাউটিং নাম্বারটা এখানে আপনার শাখার একটা পার্সোনাল ব্যাংক রাউটিং নাম্বার আছে, আপনি যদি এটা জেনে থাকেন তাহলে অবশ্যই এটা দেবেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা জেনে নিয়ে দেবেন। এবং অনলাইনে যখন আপনি এটা পূরণ করতে যাবেন তখন অটোমেটিকলি সেটা চলে আসবে অটোমেটিক্যালি। এই জন্য আপনাকে এটা না জানা থাকলে এটা অবশ্যই আপনি জানিয়ে দেবেন, আর এরপরও যখন অনলাইনে ফর্মটি পূরণ করা হবে তখন দেখবেন যে এটা অটোমেটিক চলে আসবে। এরপরে দেখুন 2.1, সেটা হলো প্রেজেন্ট পজিশান। প্রেজেন্ট পজিশান অর্থাৎ আপনি বর্তমানে যেই জায়গায় আছেন সেই পজিশানটা, সেই প্লেসটা, সেই জায়গাটা। দেখুন কোড নাম্বার অফ প্রেজেন্ট পজিশান, 6 ডিজিটের একটা কোড নাম্বার থাকে প্রেজেন্ট পজিশানের, অর্থাৎ আপনি যেই স্কুলে আছেন আপনার সেখানকার একটা সেই থানার একটা আপনার কি আছে কোড নাম্বার আছে 6 ডিজিটের, এটা হচ্ছে কুষ্টিয়ার কোড নাম্বার, ঠিক আছে, কুষ্টিয়া সদরের কোড হচ্ছে এইটা 6 ডিজিটের। এরপর দেখুন নেম অফ প্রেজেন্ট ওয়ার্কিং প্লেস, অর্থাৎ আপনি যেই জায়গায় চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নাম, নেম অফ প্রেজেন্ট ওয়ার্কিং, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের নাম। প্রেজেন্ট পোস্ট, আপনার বর্তমান যে পোস্টে আপনি আছেন সেটা, অর্থাৎ আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি হেড টিচার, আপনি যেটা সেটা দেবেন। বর্তমান পদে যোগদানের তারিখ, অর্থাৎ জয়েনিং ডেট অফ প্রেজেন্ট পোস্টিং, আপনি যেই জায়গায় বর্তমানে আছেন সেটা কবে জয়েন করেছেন, সেখানে কবে যোগদান করেছেন সেই তারিখটা আপনি এইখানে দিবেন। এরপরে দেখুন প্রেজেন্ট গ্রেড, অর্থাৎ আপনি কোন গ্রেডে বেতন পান আপনি সেই গ্রেডটা দেবেন, এবং সেটা প্রেজেন্ট স্কেল, এই কত স্কেলে আপনার স্কেল কত সেইটা আপনি এই জায়গায় দিবেন। এরপরে হচ্ছে প্রেজেন্ট ক্লাস, বর্তমান শ্রেণী, আপনি 3য় শ্রেণী কর্মচারী, 4th শ্রেণী কর্মচারী, আপনি যেইটা 3য় শ্রেণী হলে অবশ্যই এখানে 3য় শ্রেণী কর্মচারী ক্লিক করবেন। এরপরে দেখুন এই যে প্রেজেন্ট ডিডিও, ডিডিও মানে কি ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, ঠিক আছে। এই ডিডিও এখানে কি দিবেন ইউইও কুষ্টিয়া সদর, যেহেতু এটা কুষ্টিয়া সদরের সেহেতু এটা কুষ্টিয়া সদর। আপনার যদি পত্নীতলা হয়ে থাকে যেমন ইউইও
পত্নীতলা সদর। আপনি যদি অন্য কোনো থানা হয়ে থাকে, সাভার থানা হয়ে থাকে, তাহলে আপনি সেইটা দিবেন। এরপর হচ্ছে বিল গ্রুপ, এইটা অপশনাল, এটা আপনার দিলেও হবে, না দিলেও হবে। এরপরে দেখুন 2.2 প্রথম যোগদান অর্থাৎ ফার্স্ট জয়েনিং। যদি আপনার যেই প্রতিষ্ঠানটা এতক্ষণ পর্যন্ত আপনি পূরণ করেছেন এইটাই যদি আপনার ফার্স্ট হয়ে থাকে, তাহলে আপনি সেটাই দিবেন, ডেট অফ ফার্স্ট জয়েনিং। আপনি প্রথম যোগদান কবে করেছেন তার ডেটটা আপনি এখানে দেবেন। এরপর হচ্ছে র্যাঙ্ক, হ্যাঁ, আপনি যেই পদে যোগদান করেছেন সেইটা দিবেন, এবং প্রথম যোগদানের তারিখের গ্রেড, আপনি যখন যোগদান করেছিলেন সেটা কোন গ্রেডে বেতন পাইতেন সেটা দেবেন। এরপরে হচ্ছে প্রথম যোগদানের তারিখে স্কেল, আপনি কত স্কেলে প্রথম যখন যোগদান করেন তখন কত স্কেল আপনার ছিল সেইটা দেবেন। এরপরে দেখুন প্রথম যোগদানের কর্মস্থল, অফিস, মন্ত্রণালয়, বিভাগ। আপনার অফিসটা কোথায় ছিল, ওয়ার্কিং প্লেস অ্যাট ফার্স্ট জয়েনিং অফিস, মিনিস্ট্রি, ডিভিশন, এবং সেটা কোন অফিসে যোগদান করেছিলেন সেইটা আপনি এখানে দিবেন। আমাদের কি মিনিস্ট্রি অফ, যেমন প্রাইমারি যদি হয় তাহলে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, আপনি এইটা দিবেন। ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, আপনি এইটা দিবেন, ঠিক আছে। এরপরে দেখুন ওয়ার্কিং প্লেস অ্যাট ফার্স্ট জয়েনিং সেম অ্যাজ প্রেজেন্ট অফিস, অর্থাৎ আপনার এই জয়েনটা যদি প্রেজেন্ট মানে বর্তমানে যেখানে আছেন সেখানে যদি হয়ে থাকে তাহলে আপনি ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। এবং যদি এখানে দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে লেখা আছে যে উপরের উত্তরটি নো হলে নিচের অংশটি পূরণ করুন। অর্থাৎ আপনার উপরের এই অংশটা যদি নো হয় তাহলে আপনাকে নিচের অংশটা পূরণ করতে হবে। যেমন এখানে দেখুন মিনিস্ট্রি, এখানে কি দিতে হবে, মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন। ডিপার্টমেন্ট কি দিতে হবে, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। এরপরে দেখুন অফিস, অফিস হচ্ছে ডিপিইও, ফিল্ড অফিস। আপনি যেই এতে আছেন সেইটা আপনি যেই জায়গায় সেইটা আপনি এখানে সুন্দর করে পূরণ করবেন। তবে ফর্মটা পূরণ করার সময় অবশ্যই কিন্তু আপনারা নির্ভুলভাবে এবং সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। এরপরে দেখুন 2.3 ইনফরমেশন অন প্রমোশন হায়ার স্কেলস, অর্থাৎ আপনার পদোন্নতি বা উচ্চতর স্কেলের তথ্যাদি। ধরন, আপনি যদি কোনো ধরনের পদোন্নতি পেয়ে থাকেন বা কোনো ধরনের উচ্চতর স্কেল আপনি পেয়ে থাকেন তাহলে তার ধরনটা এখানে দিতে হবে, টাইপ কোন ধরনের সেটা, এবং প্রাপ্তির তারিখ, ডেট অফ গেটিং মানে আপনি কত তারিখে সেটা পেয়েছিলেন সেইটা দেবেন, এবং কোন গ্রেডে আপনি উত্তীর্ণ হলেন, বেতন স্কেল কত, এবং বেসিক পে অর্থাৎ মূল বেতন কত, এই তথ্যগুলো আপনি এই জায়গায় দিবেন। এরপরে দেখুন 3.1 অর্থাৎ বর্তমান মূল বেতন ও ভাতা দিয়ে, বেসিক পে অ্যান্ড অ্যালাউন্স অ্যাট প্রেজেন্ট। এখানে দেখুন বর্তমান বেতন এবং ভাতাদের বর্তমান মূল বেতন, যখন এখানে লেখা আছে মূল বেতন কর্মচারী, আপনার মূল বেতন কত সেইটা আপনাকে এই জায়গায় দিতে হবে। এরপরে দায়িত্ব ভাতা বা যাতায়াত ভাতা, এগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। আপনার যদি কেউ যদি পেয়ে থাকেন তাহলে দিবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই দেবেন না। বাড়ি ভাড়া আপনি কত পান সেটা দেবেন, চিকিৎসা ভাতা কত পান সেটা দেবেন, টিফিন ভাতা যদি পেয়ে থাকেন দেবেন। এগুলো আর কি আপনাদের নিজস্ব যেটা পেয়ে থাকেন আপনি সেইটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন। অবশ্যই ভুল দিবেন না, অবশ্যই মিথ্যে কোনো তথ্য দিবেন না, সত্য এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখুন 3.2 অর্থাৎ কর্তন সমূহ। এই যে আমাদের কর্তন আছে সেই কর্তনটা, এই কর্তনের তথ্যগুলো এখন এই জায়গায় দিতে হবে। যেমন কল্যাণ তহবিলের তথ্য কতখানি কর্তন হয় সেইটা আপনাকে দিতে হবে। এরপরে দেখুন ব্যক্তি কর্তৃক দেয় অগ্রিম আয়কর, এখানে যদি সেই আয়কর কর্তন হয়ে থাকে সেগুলা দিবেন। পানি বা এগুলো আমাদের সাধারণত নেই, অতএব যার যেইটা আছে আপনারা সেইটা দেওয়ার চেষ্টা করবেন। পশ্চিমাঞ্চলে গ্যাস বিল, কর্ণফুলী গ্যাস বিল, যার যেটা আছে। আমাদের শিক্ষকদের ক্ষেত্রে এই কর্তনগুলো এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখুন 4 নম্বর 4 লেখা আছে কি সাধারণ ভবিষ্যৎ তহবিল এর অগ্রিম সংক্রান্ত তথ্যাদি, ইনফরমেশন রিলেটেড টু জিপিএফ অ্যান্ড ইটস অ্যাডভান্স। অনেক সময় জিপিএ যেটা অ্যাডভান্স, যেটার অগ্রিম তথ্যাদি। এখানে দেখুন ভবিষ্যৎ তহবিলের প্রকৃতি কি, এটা নেচার অফ প্রভিডেন্ট ফান্ড যেটাকে বলা হচ্ছে। এইটা যদি আপনার ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্টটা যে সুদ সহ এবং সুদ ব্যতীত, আপনি যদি সুদ সহ নিতে চান তাহলে সেটা ক্লিক করতে হবে। আপনার যদি সুদ বাদে হয়, অনেকে সুদ নাও নিতে পারে, সেই ক্ষেত্রে এইটা আপনি ক্লিক করবেন। এখন এখানে দেখুন হিসাব নাম্বার, আপনি এখানে আপনার হিসাব নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে ভলিউম নাম্বার, আপনার ভলিউম নাম্বারটা দিবেন। সর্বশেষ পৃষ্ঠা নাম্বার এবং সর্বশেষ যেই লেটেস্ট পেজ নাম্বার, সর্বশেষ যে পেজ নাম্বার সেইটা আপনি
আপনি এই জায়গায় দিবেন। এবং বর্তমান মাসিক চাঁদা কর্তনের পরিমাণ, মান্থলি অ্যামাউন্ট ডিডাক্টেড ইজ সাবস্ক্রিপশন এ প্রেজেন্ট, বর্তমান যে মাসিক যে চাঁদাটা কর্তন সেটার পরিমাণটা এই জায়গায় দিবেন। এরপরে দেখুন চলমান জিপিএফ অগ্রিম, অর্থাৎ চলমান জিপিএফ অগ্রিম বিবরণ ডিসক্রিপশন, মঞ্জুরি নম্বর। কেউ যদি আপনারা যদি চলমান যেই জিপিএফ অগ্রিম, আপনি যদি ঋণ নিতে চান, আপনি যদি লোন নিতে চান, ঋণ নিতে চান, ওখান থেকে আগাম নিতে চান, সেই ক্ষেত্রে আপনি প্রথম কত নিলেন বা দ্বিতীয় কত, তৃতীয় অগ্রিম কত নিয়েছেন, চতুর্থ অগ্রিম কত নিয়েছেন, সেগুলো এখানে দিতে হবে এবং মঞ্জুরি নম্বর, এবং সেই মঞ্জুরি নম্বরগুলো এখানে দিতে হবে। এবং মঞ্জুরির তারিখ, আপনার প্রথম অগ্রিমটা যত তারিখে, দ্বিতীয়টা কত তারিখে, তৃতীয়টা কত তারিখে, এবং এরপরে দেখুন মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ এবং আপনি কতখানি টাকা নিয়েছেন, কত টাকা নিয়েছেন সেই পরিমাণটা আপনি এখানে দিবেন। এবং মোট কিস্তির যে সংখ্যা, হ্যাঁ, মোট কিস্তির সংখ্যা কত ছিল সেটা এখানে পূরণ করবেন। কিস্তি পরিশোধ শুরুর তারিখ, কিস্তিটা যে পরিশোধ করার যে শুরু হয়েছিল যে তারিখটা, সেইটা আপনি এখানে দেবেন। এবং পরিশোধ কিস্তির সংখ্যা, পরিশোধিত কিস্তির সংখ্যা, এবং এটা কত কিস্তিতে আপনি পরিশোধ করবেন সেইটা আপনি এই জায়গায় দেবেন। এবং সুদের মোট পরিমাণ, সুদের মোট পরিমাণ কত। তবে আপনারা যারা এইটা নেবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর যারা নেবেন না তাদের এইখানে পূরণ করার কোনো প্রয়োজনই নাই। এরপরে দেখুন যে টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট, অর্থাৎ সমন্বয়কৃত অর্থের পরিমাণ, আপনার এই সুদ সহ টোটাল কত হয়েছে পরিমাণটা, সেইটা আপনি এই জায়গায় দিবেন। এরপর হচ্ছে সুদের কিস্তির সংখ্যা, সুদের যে কিস্তি সেই কিস্তির সংখ্যা কত। এরপর হচ্ছে পরিশোধিত সুদের কিস্তির সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তির সংখ্যাটা এই জায়গায় দিতে হবে। এরপরে দেখুন লেখা আছে 5.1 বর্তমান ঋণ সংক্রান্ত তথ্যাদি। বর্তমানে যদি কোনো আপনি ঋণ নিয়ে থাকেন, কারেন্ট লোন রিলেটেড ইনফরমেশান, যেমন বিবরণ, এখানে দেখুন ডিসক্রিপশানে কী দিতে হবে, মঞ্জুরি নম্বর, মঞ্জুরি তারিখ, মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ, ঠিক সেম উপরটা নেয়। এবং গৃহ নির্মাণ ঋণ, আপনি যদি গৃহ নির্মাণ ঋণ নিয়ে থাকেন, কম্পিউটার এর ঋণ নিয়ে থাকেন, মোটর সাইকেলের ঋণ নিয়ে থাকেন, মোটর কার বা বাইসাইকেল ঋণ নিয়ে থাকেন, তাহলে আপনি এই তথ্যগুলো এখানে দিবেন ঠিক উপরেরটার মতোই। মঞ্জুরি নম্বর, এখানে মঞ্জুরি তারিখ, এবং এখানে মঞ্জুরকৃত অর্থের পরিমাণ, হ্যাঁ, এবার আয়ের পরিমাণ, মোট কিস্তির সংখ্যা, এই কিস্তি পরিশোধের শুরুর তারিখ, কিস্তির পরিশোধিত কিস্তির সংখ্যা কত, সুদেও মোট পরিমাণ কত, সমন্বয়কৃত অর্থের পরিমাণ, সুদের কিস্তির সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তির সংখ্যা। এবং এটা দেখুন উপরের যেই তথ্যগুলো আছে ঠিক সেম তথ্যই আপনারা এই জায়গায় দিবেন। এবং এরপরে দেখুন 6.1 গৃহীত অর্জিত ছুটি বা লিয়েন্স সম্পর্কিত তথ্যাদি, ইনফরমেশন রিলেটেড টু আর্ন লিভ বা লিয়েন অ্যাভেইলড। এখন এখানে দেখুন অনুমোদিত ছুটি, আপনি যে ছুটিগুলো ধরন, যে ছুটিগুলো আপনি নিয়েছেন আপনি সেগুলো দেবেন। বেতন প্রকৃতি, পূর্ণ বেতন, অর্ধ বেতন, বিনা বেতন, আপনি যেই ধরনের ছুটি নিয়েছেন আপনি ঠিক সেই ধরনের ছুটি এখানে লিখবেন। ছুটির উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কী ছিল, আপনি কী কারণে ছুটি নিয়েছিলেন, মঞ্জুরির আদেশ নম্বর, এবং আপনি যে ছুটিটা নিয়েছিলেন মঞ্জুরি যে হয়েছিল সেইটার আদেশ নম্বরটা কত, এবং মঞ্জুরির আদেশের তারিখ কত, আপনি কত তারিখে সেই ছুটিটা মঞ্জুর করেছিলেন সেইটা, এবং ছুটি ভোগের সময়কাল, অর্থাৎ শুরুর তারিখ এখানে দিবেন, শুরু কবে এবং সমাপ্তি, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি সেইটা। মোট ভোগকৃত ছুটি, টোটাল আপনার সর্বমোট কতটি ছুটি আপনি নিয়েছেন সেইটার তথ্য আপনি এখানে দিবেন। এখানে তখন লেখা আছে ছুটির ধরন, যেমন অর্জিত, প্রসূতি, অধ্যয়ন, এবং ছুটির উদ্দেশ্যে যেমন হজে গমন, বহি বাংলাদেশ গমন, শ্রান্তি বিনোদন উল্লেখ করতে হবে। এগুলো কিন্তু উল্লেখ করতে আপনি কোন ছুটি নিয়েছেন। এরপরে দেখুন লিয়েন, লিয়েনটা সাধারণত হচ্ছে কি অধ্যয়ন, তো প্রাইমারি ক্ষেত্রে হয়তো বা লিয়েন ছুটি সাধারণত অধ্যয়নের জন্য বা ওইরকম থাকে না, তবে যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা সেটা দিবেন। অর্গানাইজেশন লিয়েন ডিউরিং লিন, আপনি লিয়েনকালীন প্রতিষ্ঠান, যেটা আপনি যেই জায়গায় ছিলেন সেই প্রতিষ্ঠানের নাম, আপনি যেই জায়গায় পড়াশোনা করছেন বা যেই জায়গায় ডিগ্রি নিচ্ছেন সেটার নাম, মঞ্জুরি আদেশ নম্বর, এবং এটার মঞ্জুরি যে হয়েছিল সেই আদেশের নম্বরটা, মঞ্জুরি আদেশের তারিখ, সময়কাল, ঠিক পূর্বের ন্যায়, অর্থাৎ এই যে ছুটির অনুমোদিত যে ছুটিটা, যে তথ্যগুলো ঠিক সেম এই লিয়েনের ক্ষেত্রেও সেম তথ্য পূরণ করতে হবে। তবে এখানে দেখুন লিয়নকালীন পেনশন বা কন্ট্রিবিউশন, লিভ, স্যালারি, কন্ট্রিবিউশন ইত্যাদি বাবদ অর্থ জমাদানের, অর্থাৎ
চালান নম্বর, তারিখ ও টাকার পরিমাণ পৃথকভাবে উল্লেখ করতে হবে। এরপরে দেখুন শৃঙ্খলামূলক ব্যবস্থা যদি থাকে, শৃঙ্খলামূলক অর্থাৎ আপনার যদি কোনো দণ্ড হয়ে থাকে, আপনি শৃঙ্খলার ডিসিপ্লিনারি অ্যাকশন অফ এনি, যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনার কোনো শাস্তি হয়ে থাকে, সেই তথ্যগুলো, দণ্ডের প্রকৃতি, কী ধরনের দণ্ড হয়েছিল, দণ্ডের ধরন, কী ধরনের দণ্ড হয়েছিল, এবং হচ্ছে আদেশ নম্বর, সেই আদেশের নম্বরটা, আদেশের তারিখ, সময়কাল, কতদিন আপনার দণ্ড হয়েছিল, শাস্তির আদেশের আলোকে পূর্ণ নির্ধারিত বেতন, মন্তব্য, সব কিছু তথ্য এখানে দিয়ে দিতে হবে। দণ্ডের প্রকৃতি যেমন লঘুদণ্ড আছে, গুরুদণ্ড আছে, এবং দণ্ডের ধরন যেমন তিরস্কার, বাধ্যতামূলক, অবসর উল্লেখ করতে হবে, এগুলো সব উল্লেখ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো এই ভিডিওর মধ্যে আমি যদি কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকি, যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।